বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। বিবিসি প্রবাহে আজ দেখুন, জাতীয় নির্বাচনে ডাকসুর প্রভাব কতটা থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের ফলাফল জাতীয় রাজনীতি ও আগামী সংসদ নির্বাচনে কি প্রভাব ফেলবে। এটা জাতীয় নির্বাচনের জন্য একটা নিয়ামক হতে পারে এই কারণে যে আমাদের দেশে যে নাগরিকরা ভোট দেবে তাদের বেশিরভাগই কিন্তু তরুণ। কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনৈতিক বিশ্লেষক সাব্বির আহমেদের সঙ্গে। স্বাগত বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে। আমি শারমিন রমা। আজ আরো থাকছে, নির্বাচনের আগে মব সন্ত্রাস উদ্বেগ, কেবল নিন্দা জানিয়ে আর আশ্বাস দিয়েই কি দায় সারছে সরকার। প্রভাবশালী মিত্র চার্লি কার্কের মৃত্যুর জন্য উগ্র বামপন্থী রাজনীতিকে দায়ী করলেন ট্রাম্প, হত্যাকারীকে ধরার প্রতিশ্রুতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনে জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের প্রায় একচেটিয়া জয়ের পর নানা আলোচনা হচ্ছে রাজনীতিতে। অনেকের মতে এতে জাতীয় রাজনীতিতে বিশেষ সুবিধা পাবে জামায়াত আর বেকায়দায় পড়তে পারে বিএনপি। এদিকে অনিয়ম কারচুপির অভিযোগ তুলে বৃহস্পতিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন বর্জন করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। তবে ছাত্রদল সমর্থিত প্রার্থীদের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলেছেন শিবির সমর্থিত প্রার্থীরা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এসব ছাত্র সংসদ নির্বাচন রাজনীতিতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে যাচ্ছে। তাফসির বাবুর প্রতিবেদন। ডাকসুর ফল ঘোষণায় ছাত্র শিবির সমর্থিত প্যানেলের বিজয়ের পর কর্মী সমর্থকদের এমন উচ্ছ্বাস। সামনের দিনগুলোতে ছাত্র রাজনীতিতে নতুন এই নেতৃত্বের ভূমিকা কেমন হবে সেটা একটা বিষয়। তবে ছাত্র রাজনীতি ছাড়িয়ে এই নির্বাচনের নানা সমীকরণ হচ্ছে জাতীয় রাজনীতিকে ঘিরে। এটাকে আমরা জাতীয় নির্বাচনের কেউ মনে করতে পারেন এটা তার একটা রিহার্সাল, এটার প্রভাব পড়তে পারে, নাও পড়তে পারে। তবে একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যে ডাকসুর যারা ভোটার, বিশেষ বয়সের ছেলে মেয়ে, 18, 19, 20, বড়জোর 25, এর বেশি তো না। আমরা আমাদের আকাঙ্ক্ষা, চিন্তা, আমাদের চাওয়া নিয়ে অনেক কথা বলতে পারি। তরুণরা কী চায় সেটা তারা ভোটের মাধ্যমে তারা দেখিয়েছে। তো এটা জাতীয় নির্বাচনের জন্য একটা নিয়ামক হতে পারে এই কারণে যে আমাদের দেশে যে নাগরিকরা ভোট দিবেন তাদের বেশিরভাগই কিন্তু তরুণ। ডাকসু নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা অধিকাংশ পদেই জয়ী হয়ে একটি বড় চমক দেখিয়েছেন। এটি এই ডাকসু নির্বাচনের ইতিহাসে ছাত্র শিবিরের জন্য একটি অভূতপূর্ব ঘটনা। কিন্তু এই নির্বাচনটি এমন একটি সময় হয়েছে যখন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আর 5 মাস পরেই। ফলে অনেকেই বলছেন এই নির্বাচনের কারণে ছাত্র শিবির কিংবা তাদের মূল সংগঠন জামাত জাতীয় রাজনীতিতে বাড়তি কোনো সুবিধা পাবে কিনা। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তাদের যারা সংগঠন আছে তারা একটু উজ্জীবিত হবে, জামাত ইসলামী উজ্জীবিত হবে। এতদিন কিন্তু জামাত ইসলামী ছিল বিএনপির জুনিয়র পার্টনার, তাদের ঐক্যটা ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে। এখন যেহেতু আওয়ামী লীগ নাই, এখন জামাত কিন্তু ওই পরিস্থিতির সুযোগ নিয়ে নিজেদের শক্তি পরীক্ষায় নেমেছে। একক শক্তিতে জামাত যেমন এর আগে একবার 3টা সিট পেল, একবার 2টা সিট পেল, আর বিএনপির সাথে অ্যালায়েন্স করে একবার পেল 17টা, একবার 18টা। এই হিসাবটা হয়তো একটু অন্যরকম হতে পারে আগামীতে। জাতীয় রাজনীতির এমন সমীকরণের ফলেই ডাকসুকে ঘিরে জাতীয় পর্যায়ে রাজনৈতিক দলগুলোরও নানা তৎপরতা দেখা গেছে। এমনকি ডাকসুর ফল ঘোষণার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঘিরে বিভিন্ন পয়েন্টে বিএনপি ও জামায়াতের পাল্টাপাল্টি অবস্থানও দেখা যায়। তবে শেষ পর্যন্ত ডাকসুতে ছাত্রদলের পরাজয়ের পর সেটা যে জাতীয় পর্যায়ে বিএনপিকে খুব বেশি বেকায়দায় ফেলবে তেমনটাও আবার মনে করেন না বিশ্লেষকদের অনেকেই। ভোটের রাজনীতিতে এটি যে একেবারে অনেক বেশি প্রভাব ফেলবে এমনটা কিন্তু বলা খুব কঠিন। কারণ আমাদের আগের অভিজ্ঞতা আমরা দেখেছি যে বিভিন্ন স্থানীয় নির্বাচনে আপনার বিভিন্ন জন জয়লাভ করলেও পরবর্তীতে সেটা আপনার জাতীয় নির্বাচনে সেরকম ফলাফল আসেনি। তার চেয়ে বড় কথা হলো যে মাঠের জায়গাটাতে আসলে যে ভোটারের কথা আমরা বললাম, বিভিন্ন শ্রেণীর ভোটার আছে, বিভিন্ন পেশার ভোটার আছে, বিভিন্ন লিঙ্গের ভোটার আছে, বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থন এবং তাদের রাজনৈতিক কর্মী আছে। তো সেখানে লড়াইটা কিন্তু একটু ভিন্ন।
বাংলাদেশে স্বাধীনতার পর পরবর্তী 2 দশকে যেসব ডাকসু নির্বাচন হয়েছে সেগুলোতে অনেকটা একচেটিয়া জয় পেয়েছিল বামপন্থী ছাত্র সংগঠনগুলো। যদিও সেটাকে কাজে লাগিয়ে জাতীয় রাজনীতিতে বড় দল হয়ে উঠতে পারেনি জাসদ বাসদ সহ বামপন্থী কোনো দল। ফলে কেউ কেউ বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের ফলকে জামায়াত জাতীয় পর্যায়ে কাজে লাগাতে পারবে, তেমনটা নাও হতে পারে। যদিও আগামী দিনে বিএনপির রাজনৈতিক ভূমিকা কেমন হয় তার উপরও নির্ভর করছে অনেক কিছু। কারণ জামায়াতে ইসলামের রাজনীতি কিন্তু একটা ঐতিহাসিক জায়গা থেকে বিচার করে মানুষ। সেটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গে তাদের এখন পর্যন্ত ক্ষমা না চাওয়া এবং এখন পর্যন্ত সেই বিষয়টা নিয়ে কোন রকমের দায় স্বীকার না করা, সেগুলো রাজনীতিতে খুব বড়সড় ভূমিকা রাখবে। এবং সেটি কিন্তু আমার মনে হয় না যে শিবিরের আপাতত জয় দিয়ে সেটা কিন্তু মোচন করা যাবে। বিএনপি বড় দল হিসেবে সেটাকে কিভাবে ডিল করছে সেটাও কিন্তু নির্ভর করবে যে যারা আওয়ামী লীগকে ভোট দেবে তাদেরকে যদি তাদের দলে টানতে পারে তাহলে হয়তো নির্বাচনী সমীকরণ একরকম হবে, আর যদি তারা সেটা না করে তাহলে নির্বাচন সমীকরণ অন্যরকম হতে পারে। এবারে ডাকসু নির্বাচনে ছাত্রদল দ্বিতীয় অবস্থানে উঠে আসলেও বামপন্থী ছাত্র সংগঠনগুলো সেভাবে সুবিধা করতে পারেনি। আবার নানা কারণে আলোচনায় থাকা অভ্যুত্থানের নেতাদের ছাত্র সংগঠনের প্রার্থীরাও ভোটার টানতে ব্যর্থ হয়েছেন। ফলে বিশেষত জাতীয় রাজনীতিতে অভ্যুত্থানের নেতাদের গড়া দল এনসিপির জন্য এটা একটা বড় ধাক্কা হতে পারে। তবে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, বরং বৃহস্পতিবার হয়ে যাওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ এবং এরপরে রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নির্বাচনও এখানে গুরুত্বপূর্ণ। সামগ্রিকভাবে এই সবগুলো ছাত্র সংসদ নির্বাচনের ফল নির্দিষ্ট কোনো একদিকে ঝুঁকে পড়লে সেটা যে আগামী রাজনীতির গতিপথ নির্ণয়ে ভূমিকা রাখবে তাতে কোনো সন্দেহ নেই। তাফসির বাবু, বিবিসি নিউজ বাংলা, ঢাকা। প্রবাহে আজ আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, রাজনৈতিক বিশ্লেষক সাব্বির আহমেদ। আপনাকে ধন্যবাদ বিবিসি প্রবাহে যোগ দেওয়ার জন্য। অতীতে আমরা দেখেছি ডাকসু নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতাতেও না আসতে পারা ছাত্র শিবির, তারা এবার একেবারে ল্যান্ডস্লাইড ভিক্টরি বা ভূমিধস জয় পেয়ে গেল। বিএনপি সমর্থিত যে ছাত্রদল তাদের সঙ্গেও তাদের ভোটের পার্থক্যটা বেশ লক্ষণীয়। অন্যদিকে আবার যারা জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা শোচনীয় হার আসলে কি বার্তা দেয়? না দেখুন, আপনার শিবিরের এই অবস্থাটা ব্যাখ্যা করতে হলে তার বিগত সরকারের সময়ে তার যে অবস্থান সে কিন্তু নীরবে ছিল। এই নীরবে কিন্তু সে বসেছিল না, দীর্ঘ 15 বছর ধরে বসেছিল। যে কথাটা আমরা শুনি যে তারা ছাত্রলীগের মধ্যেও ঢুকে তাদের অস্তিত্ব ধরে রেখেছিল। আমার ধারণা যে তারা ওই সময়েও তাদের সাংগঠনিক প্রস্তুতিগুলোকে খুব ভালোভাবে করার একটা ভালো সময় পেয়েছে। আপনি যদি এই নির্বাচনের দিকে তাকান, নির্বাচনের ফলাফলের দিকে তাকান, আপনি দেখতে পাবেন যে তারা এত কেয়ারফুলি অর্কেস্ট্রেটেড তাদের পুরো পরিকল্পনাটা, এবং প্রত্যেকটা জায়গায় মিডিয়াকে ব্যবহার থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায়, এমনকি প্যানেলটা যেভাবে তৈরি করেছে দেখুন, ভেরি ইন্টারেস্টিং। এখানে তারা চাকমা প্রার্থী নিয়েছে, আরেকজন মাইনরিটি প্রার্থীকে নিয়েছে। আবার যেটা আমার কাছে সবচেয়ে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে, তারা এবার নারী ভোটারদেরকে তাদের দিকে আকৃষ্ট করতে সফল হয়েছে। মিস্টার আহমেদ, তাহলে কি অন্য যারা প্রার্থী ছিল, তাদের প্রতিদ্বন্দ্বী যারা ছিল, তাদের কি প্রস্তুতির অভাব দেখছেন? আমি মনে করি না, ঘাটতি। আমি মনে করি ঘাটতির অভাব ছিল। এখানে শিবিরের পুরো পরিকল্পনাটার মধ্যে যে ধরনের সুশৃঙ্খল এবং সুসংগঠিত একটা প্ল্যানিং কাজ করেছে বলে আমার মনে হয়। লক্ষ্য করুন, এটাও আমাদের স্বীকার করতে হবে যে তাদের কাছে অধিকতর রিসোর্স তাদের হাতে আছে, যেটা তারা বিপুল পরিমাণে ব্যয় করেছে এখানে। বিশেষ করে তাদের একটা বিশাল বট বাহিনী, যেটাকে বলে বট, মিডিয়াকে যে দক্ষতার সাথে ব্যবহার করেছে, সেখানেও তারা সুবিধা পেয়েছে। আমি মনে করি যে একটা দীর্ঘ প্রস্তুতির মধ্য দিয়ে তারা আজকে এই জায়গায় এসছে। এই যে ছাত্র শিবিরের এমন একটা জয়, এই জয়ের ক্ষেত্রে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সহ বিএনপি এমনকি অন্যান্য দলেরও ব্যর্থতা রয়েছে বলে অনেক বিতর্ক হচ্ছে। তো রাজনৈতিক দলগুলোর জন্য আসলে এই ডাকসু নির্বাচন থেকে কিছু শেখার আছে কিনা আপনার কি মনে হয়? আমি তো মনে করি যে অবশ্যই তাদের শেখার আছে। বিশেষ করে আপনি এই জয়টাকে যদি ব্যাখ্যা করেন, তাহলে আপনার এখানে দেখবেন যে ইন্টারনাল কিছু কারণ আছে, বাট এক্সটার্নাল কারণগুলোর মধ্যে যেটা খুব গুরুত্বপূর্ণ, যে এই
আমরা অনেক সময় যে জেনজি যে জেনারেশনটাকে বলি, এরা কিন্তু হাইলি পলিটিক্যালি কনসিয়াস এবং তারা প্রতিদিনই খবর পাচ্ছে, তারা প্রতিদিনই আপডেটেড যে কোথায় বিএনপি চাঁদাবাতি করতেছে, কোথায় তারা মব কালচারের সাথে জড়িত। এমনকি এই যে আপনার বৈষম্য বিরোধী যারা আছে তারাও যে মব কালচারের কাছে জড়িত। ইন জেনারেল আপনি ছাত্রদের কাছে গেলে আপনি এই তথ্যটা পেয়ে যাবেন যে তারা আসলে এই তারা মনে করছে যে যদিও ছাত্রলীগ নাই, কিন্তু তারা বিএনপিকে সেই জায়গা দিতে পারছে না বিকল্পের বিকল্প হিসেবে আর কি। তারা মনে করছে যে বিএনপি আসলে হয়তো সেই পুরনো ধারারই পুনরাবৃত্তি ঘটবে, যেটা আমি কিছু ছাত্রের সাথে কথাবার্তা বলে বুঝতে পেরেছি। আপনি বলছিলেন চাঁদাবাজির প্রসঙ্গ এনেছিলেন। নির্বাচন এবং জাতীয় রাজনীতিতে ডাকসু ভোটের একটা প্রভাব কীরকম হবে সেটা নিয়ে রাজনৈতিক দলগুলোরও নানা রকম মতামত রয়েছে। বিএনপি এবং তার যারা মিত্র আছে সেই দলগুলো মনে করে এটা খুব একটা প্রভাব হয়তো পড়বে না, কিন্তু আবার ইসলামপন্থী দলগুলো তাদের অনেকে এই যে একে চাঁদাবাজি, দখলদারিত্ব এগুলোর বিপরীতে একটা বিকল্প খোঁজার প্রতিফলন হিসেবেও তারা আসলে দেখছেন। যখন জাতীয় নির্বাচনের মাত্র কয়েক মাসই বাকি আছে, তো প্রভাবটা আসলে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমি দুই ধরনের ব্যাখ্যা শুনেছি। কেউ বলছেন যে এটা পড়বে না, কেউ বলছেন যে এটার একটা প্রভাব পড়বে। আমি মনে করি যে এটার একটা প্রভাব পড়বে। কোন ছাত্রদের ভূমিকাটা আপনি দেখেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 64টা জেলার ছাত্ররা থাকে, সুতরাং তারা তো এখান থেকে একটা মেসেজ এলাকায় নিয়ে যাবে। সুতরাং পাবলিক অপিনিয়ন তৈরির ক্ষেত্রে ছাত্রদের একটা ভূমিকা থাকবে। বাট এটাও ঠিক যে এটা হয়তো চূড়ান্ত পর্যায়ের নির্বাচনের বিজয়কে সুনিশ্চিত করার ক্ষেত্রে কোনো ভূমিকা রাখবে না। কিন্তু এইটা যে কথাটা অনেকেই বলেন যে এইটা আপনার ধরেন জাতীয় রাজনীতিতে জামাতের অবস্থানকে, জামাত যে এই যে একলা চলো নীতির গ্রহণ করেছে তাদের এই অবস্থানটাকে শক্তিশালী করবে। আমি মনে করি এই বিশ্লেষণটা সঠিক যে এখনকার এই যে নির্বাচনগুলোর পরে জামাত তাদের যে স্বাধীনভাবে রাজনীতি করার যে উদ্যোগ, তাদের যে প্রচেষ্টা, এটা আরও শক্তিশালী হবে। কিন্তু 64টি জেলার কথা যখন বলছেন, ডাকসু নির্বাচনের ফলাফল থেকে তো পুরো দেশকে আসলে বিবেচনা করাটাও কতটা যুক্তিযুক্ত হবে? আমি বলছি না, আমি সেটাই বলেছি যে আসলে এই বিজয়গুলো, ধরুন আমি কথার কথা যদি ধরি যে জামাতকে ক্ষমতায় বসাবে, বিষয়টা এরকম না, কিন্তু জামাতের রাজনীতিকে শক্তিশালী করবে, যেহেতু তাদের সাথে এই ছাত্র সংগঠনের একটা সরাসরি সম্পর্ক রয়েছে। আবার আরেকটা বিষয় এখানে আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের সামনের যে নির্বাচন, সেই নির্বাচনে একটা বিশেষ ইয়াং ভোটারদের একটা বড় সংখ্যা কিন্তু এই নির্বাচনে ভোট দেবে। সুতরাং এই ভোটারদের উপরে প্রভাব বিস্তারের ক্ষেত্রেও এই নির্বাচনগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারপরেও আমি বলছি যে দিস ইজ নট গোয়িং টু ডিটারমাইন যে এটা আগামী নির্বাচনকে একদম নির্ধারণ করে দেবে, বিষয়টা এরকম না। জামায়াতের রাজনীতিকে যখন শক্তিশালী করবে বলছেন, তাহলে জামায়াতে যারা প্রতিপক্ষ আছে, অন্যতম প্রধান দল বিএনপির কথাও যদি বলি, তাহলে তাদেরও কি সেক্ষেত্রে কৌশল পরিবর্তন বা সেই বিষয়গুলো বিবেচনায় নেওয়া তারা কতটা নেবে, বা তাদের স্ট্র্যাটেজি কিভাবে এটা প্রভাবিত হবে? আমি লক্ষ্য করেছি যে এই ডাকসুতে আমি লক্ষ্য করেছি যে এই নির্বাচনটা হওয়ার পরে আমি মনে করি যে ছাত্রদল অত্যন্ত এই পোস্ট ইলেকশন ফেজটাতে খুব বিচক্ষণতা পরিচয় দিয়েছে। তারা মাথা গরম না করে, কোনো ভায়োলেন্সে না গিয়ে তারা আস্তে করে ক্যাম্পাস থেকে সরে গিয়েছে। এটা একটা বড় ধরনের মারামারির একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছিল বা হতে পারত, তো সেখানে তারা সেটা করে নাই। আপনার কি মনে হয় যে ছাত্রদল একটা খুব অতি আত্মবিশ্বাসী একটা জায়গা ছিল ইলেকশনের সময়? ওই পিরিয়ডটাতে আমার তাই মনে হয়েছে যে তারা যেভাবে তাদের বডি ল্যাঙ্গুয়েজ যেভাবে শো করেছে, এ থেকে মনে হয়েছে যে তারা বোধহয় ধরেই নিয়েছে যে তারাই জিততে যাচ্ছে এই নির্বাচনে। সেটাও একটা তাদের পরাজয়ের পিছনে একটা বড় কারণ। আপনাকে ধন্যবাদ বিবিসি প্রবাহে কথা বলার জন্য। গণ অভ্যুত্থানের পর বছর পেরিয়ে গেলেও থামছে না মব, যা নিয়ে গভীর উদ্বেগ দেখা যাচ্ছে। অথচ এসব ঘটনা বন্ধে কার্যকর কোনো ব্যবস্থা না নিয়ে সরকার কেবল হামলার নিন্দা জানানো আর বিচারের আশ্বাস দিয়েই দায় সারছে বলে সমালোচনা রয়েছে। কিন্তু আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর হতে কোথায় সীমাবদ্ধতা,
ইউনূস সরকারের? জানার চেষ্টা করেছেন বিবিসির তারেকুজ্জামান শিমুল। কবর থেকে তুলে এনে মরদেহ পোড়ানো হচ্ছে রাস্তায়। চারপাশ ঘিরে সেই দৃশ্য দেখছে একদল মানুষ, উল্লাসও করছে কেউ কেউ। কিছুদিন আগেও যে দৃশ্য বাংলাদেশে কল্পনা করা যেত না, গত 5 সেপ্টেম্বর তেমনটাই ঘটেছে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায়। ধর্ম অবমাননার অভিযোগ তুলে মাজারে হামলার এই ঘটনাটি হঠাৎ করে ঘটে যাওয়া কোনো ঘটনা নয়। অভিযোগ রয়েছে, হামলার আগে স্থানীয় প্রশাসনের সামনেই 1 সপ্তাহেরও বেশি সময় ধরে চালানো হয় প্রচারণা। সাধারণ মানুষকে খেপিয়ে তুলে সৃষ্টি করা হয় মব। যদিও মব সৃষ্টি করে হামলার এমন ঘটনা এবারই প্রথম নয়। অন্তর্বর্তী সরকারের গত 1 বছরে বিভিন্ন ব্যক্তি, গোষ্ঠী এবং প্রতিষ্ঠানের উপর এ ধরনের একের পর এক হামলা হতে দেখা গেছে। মানবাধিকার সংগঠনগুলোর হিসেবে বাংলাদেশে শুধুমাত্র গত 1 বছরে কমপক্ষে 390টি মবের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় 192 জন নিহত এবং 350-এর বেশি মানুষ আহতও হয়েছে। কিন্তু খুব কম ক্ষেত্রেই জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে এবং যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে সেসব ক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তির নজির নেই বললেই চলে। এর ফলে মবের ঘটনা দিন দিন আরও বেশি বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছেন মানবাধিকার কর্মীরা। এর প্রত্যেকটি ঘটনায় ঠেকানো যেত, কারণ এটা আকস্মিক, মোস্টলি আকস্মিক মব না, থামাতে পারেন নাই, তাহলে দৃশ্যমান কিছু বিচার করতে হবে। একটা ঘটনায় জনগণ দেখে নাই দৃষ্টান্তমূলক কোনো ব্যবস্থা হয়েছে। মব ঠেকানোর ক্ষেত্রে একদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয় ভূমিকা, অন্যদিকে দোষীদের শাস্তির নজির না থাকার কারণে ব্যক্তি থেকে শুরু করে বিভিন্ন গোষ্ঠী যে যার স্বার্থে সুযোগ নেওয়ার চেষ্টা করছে, যার ফলে দেশে অস্থিরতা ও নৈরাজ্য বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা যখন দেখে যে এইভাবে একটা মব সৃষ্টি করে মানুষকে নাজেহাল করা যায়, মানুষকে মেরে ফেলা যায়, মানুষের লাশ কবর থেকে তুলে পুড়িয়ে ফেলা যায়, তখন এই ভীতি সঞ্চয় করে সমাজের মধ্যে অনেক মানুষ যারা নিজ স্বার্থ হাসিলের জন্য এই মবকে ব্যবহার করছে। যে সমস্ত সন্ত্রাসের কারণে নির্বাচন অনিশ্চয়তার কথা বলা হচ্ছে, যারা বলছেন, যে দল বা গোষ্ঠী বলছে এটা, তারাই দেখা যাচ্ছে যে এই যে সন্ত্রাস কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এগুলোর মধ্যে তাদের লোকজনই যুক্ত। ক্ষমতা গ্রহণের পর মব সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণকে ঘিরেই বেশি সমালোচনা ও প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে অন্তর্বর্তী সরকারকে। এর বিপরীতে সরকার কেবল হামলার নিন্দা ও জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েই দায় সারছে বলে সমালোচনা রয়েছে। কিন্তু ক্ষমতা গ্রহণের 1 বছর পরে এসেও সরকার কেন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নিতে পারছে না? দেখা যাচ্ছে যারা আক্রমণ করছে, আক্রমণ করার পরে তারা যাকে আক্রমণ করছে তাকে তুলে দিচ্ছে পুলিশের হাতে, এবং পুলিশ তাকে ধরে নিয়ে যাচ্ছে। পুলিশ কিন্তু সন্ত্রাসীকে ধরছে না। তার মানে পুলিশকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি নির্দেশ দিয়েছেন যে যারা আক্রমণ করবে তারা তোমার বন্ধু, যারা সন্ত্রাস করবে তারা তোমার বন্ধু, যারা আক্রান্ত হবে তাদেরকে ধরে নিয়ে আসো। ডক্টর ইউনূস যখন টিমের উপরে পুরো জিনিসটাকে ছাড়ছেন, তখন উনি হয়তো হরহামেশাই ভুলে যান, আমার মনে হয়, যে এই টিমের মধ্যে বহু মত, বহু পথের লোক আছে। সরকারের ভিতরে একটা সরকার, আরও একটা সরকার, এরকম কতগুলো সরকার যে আছে তা মানে সাধারণ মানুষের বোধগম্য না। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা কতটুকু দায়িত্ব পালন করতে পারছেন সেটি নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন তুলতে দেখা যাচ্ছে। তার পদত্যাগের দাবিতে বিভিন্ন সময় বিক্ষোভ আন্দোলনও হতে দেখা গেছে। কিন্তু তারপরও তাকে স্বপদে বহাল রাখাকে সন্দেহের চোখেই দেখছেন কেউ কেউ। তারা তাদের দায়িত্ব পালন করার ক্ষেত্রে বিভিন্ন সময়ে বিভিন্ন জন চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে, এবং তাদের বিরুদ্ধে দৃশ্যমান অভিযোগ থাকার পরেও সরকার তাদেরকে পরিবর্তন করেননি বা করার কোনো চেষ্টাও করেন। ডক্টর ইউনূস তাদেরকে নিয়োগ দিয়েছেন না তিনি অন্য কাউকে খুশি করার জন্য এই উপদেষ্টাদের কাউকেই তিনি স্যাক করতে পারার কোনো সক্ষমতা আমরা তার মধ্যে দেখি নাই। আইন শৃঙ্খলা নিয়ে নানান প্রশ্ন উঠতে দেখা গেলেও সরকার অবশ্য মনে করে যে দেশের সার্বিক পরিস্থিতি ক্রমেই ভালোর দিকে যাচ্ছে। বর্তমানে একটা পোস্ট রেভলিউশন সময়ে আমাদেরকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হচ্ছে। সেই অবস্থার সাথে তুলনা করলে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো আছে। তবে স্থানীয় স্ট্রাকচারগুলো এক ধরনের ভেঙে পড়েছে, এবং স্থানীয় সরকার নির্বাচন না হওয়ার ফলে স্থানীয় সরকারেও জনপ্রতিনিধিরা নেই, ফলে সবকিছু এক জায়গা থেকে দেখতে হচ্ছে। তাই এ ধরনের অনেক ক্ষেত্রেই দেখা যায় আগের তুলনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি ঘটছে না।
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এমন দাবি করা হলেও বাস্তবতা হচ্ছে তারা ক্ষমতা নেওয়ার পর বছর পেরিয়ে গেলেও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে ভয় ও শঙ্কা রয়ে গেছে। জাতীয় নির্বাচনের আগে কঠোর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলেও আশঙ্কা করছেন অনেকে। তারেকুজ্জামান শিমুল, বিবিসি নিউজ বাংলা। যুক্তরাষ্ট্রের ইউটা অঙ্গরাজ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রভাবশালী মিত্রদের একজন চার্লি কার্ক গুলিতে নিহত হয়েছেন। ৩১ বছর বয়সী কার্কের মৃত্যুতে শোক জানিয়ে একে দেশের জন্য অন্ধকার মুহূর্ত বলে উল্লেখ করেন ট্রাম্প। এই ঘটনা এবং সাম্প্রতিক সহিংস রাজনৈতিক আক্রমণের জন্য উগ্র বামপন্থী রাজনীতিকে দায়ী করেন তিনি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়মিতই যাওয়া আসা করতেন চার্লি কার্ক। তিনি তরুণ রক্ষণশীল কর্মীদের একটি আন্দোলন গড়ে তোলেন, যা প্রেসিডেন্ট ট্রাম্পের হোয়াইট হাউস এবং যে ছাত্ররা তাকে ক্ষমতায় এনেছিল তাদের মধ্যে একটা যোগসূত্র হিসেবে কাজ করত। কিন্তু মঞ্চে ওঠার পরপরই একটা গুলির শব্দ, পড়ে যান চার্লি কার্ক। তার ঘাড় থেকে রক্ত ঝরছিল। ছাত্ররা আতঙ্কিত হয়ে ছুটোছুটি শুরু করে। মূলত আমি শুধু একটি গুলির শব্দ শুনলাম আর দেখলাম তিনি বাঁদিকে পড়ে গেলেন। তখনই বুঝলাম তিনি কাঁধে বা গলায় গুলি খেয়েছেন, কিন্তু সাথে সাথে রক্তপাত দেখিনি। শুধু দেখলাম আর শুনলাম, আর সবাই নিচু হয়ে বসে পড়লাম। আমার মাথায় তখন একটাই চিন্তা, আমাদের এখান থেকে বেরোতে হবে। কার্ককে সম্মান জানাতে প্রেসিডেন্ট ট্রাম্প দেশ জুড়ে পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন। ডানপন্থী অ্যাক্টিভিস্ট কার্কের হত্যাকাণ্ডের জন্য তিনি সরাসরি উগ্র বামপন্থীদের দায়ী করেছেন। এটি আমেরিকার জন্য একটি অন্ধকার মুহূর্ত। চার্লি ছিলেন আমেরিকার সেরা প্রতিনিধিত্বকারী, আর যে দানব তাকে আক্রমণ করেছে সে পুরো দেশকে আক্রমণ করেছে। একজন আততায়ী তাকে গুলি করে চুপ করাতে চেয়েছিল, কিন্তু সে ব্যর্থ হয়েছে, কারণ আমরা সবাই মিলে নিশ্চিত করব যে তার কণ্ঠ, তার বার্তা এবং তার রেখে যাওয়া ঐতিহ্য আগামী অসংখ্য প্রজন্ম ধরে বেঁচে থাকবে। কর্তৃপক্ষের ধারণা হামলাকারী উঁচু জায়গা থেকে গুলি চালিয়েছে, হয়তো পাশের কোনো ছাদ থেকে। তারা বলছে কার্ককে লক্ষ্য করেই গুলি চালানো হয়েছিল। এটি আমাদের অঙ্গরাজ্যের জন্য একটি অন্ধকার দিন, আমাদের জাতির জন্য একটি শোকের দিন। আর আমি খুব স্পষ্ট করে বলতে চাই, এটি একটি রাজনৈতিক হত্যাকাণ্ড। চার্লি কার্ক প্রেসিডেন্ট ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট এগেন বা মাগা আন্দোলনে ছাত্রদের যুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার রক্ষণশীল মতামত সামাজিক মাধ্যমে বিশাল অনুসারী তৈরি করলেও বিতর্ক ও প্রতিবাদের মুখেও পড়েছেন তিনি। ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলই তার হত্যাকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছে। ডেমোক্র্যাটরা আবারও বন্দুক নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছেন, যদিও চার্লি কার্ক হয়তো তা চাইতেন না। তিনি ছিলেন বন্দুকের অধিকারের বড় সমর্থক। আমেরিকানদের অস্ত্র বহনের অধিকারের পক্ষে তিনি জোরালোভাবে কথা বলতেন। গুলিবিদ্ধ হওয়ার ঠিক আগে চার্লি কার্ককে ভিড়ের মধ্যে একজন যুক্তরাষ্ট্রের নির্বিচারে গুলি চালানোর বিষয়ে প্রশ্ন করেছিলেন, কিন্তু তিনি তার উত্তর শেষ করার সুযোগ পাননি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে অতীতে কখনো জয়ের কাছাকাছি যাওয়া, এমনকি প্রতিদ্বন্দ্বিতাতে আসতে পারেনি ইসলামী ছাত্র শিবির। জামায়াতে ইসলামীর এই সহযোগী সংগঠনটি এবার ভূমিধস জয় পেয়েছে। তাদের সঙ্গে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল সমর্থিত প্রার্থীদের ভোটের অনেকটা ফারাক। ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনও বর্জন করেছে। বিএনপি সহ রাজনৈতিক দলগুলো কিভাবে দেখছে ডাকসুর ফলাফল, এর কোনো প্রভাব আগামী সংসদ নির্বাচনে এবং জাতীয় রাজনীতিতে পড়তে পারে কিনা, এ নিয়ে আজকের আলোচনা। সঙ্গে আছেন বিবিসি সাংবাদিক কাদির কল্লোল। কাদির, আপনাকে স্বাগত। আলোচনা শুরুর আগে বলে রাখি, বিবিসি বাংলার সর্বশেষ সংবাদ এবং বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার ওয়েবসাইটে, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল, যুক্ত থাকুন সোশ্যাল হ্যান্ডেলগুলোতে। কাদির, ডাকসু নির্বাচনের ফলাফল কেন এত আলোচনা? ফলাফল যেটা এসছে সেটাই অনেকে বিস্মিত হয়েছেন আসলে। আবার অনেকে মনে করছেন যে এখানে বিস্মিত হওয়ার কিছু নেই, এই ধরনের বক্তব্যগুলো আসছে। কারণটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম ছাত্র শিবির বড় ধরনের একটা জয় পেয়েছে, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, দেশের অন্যতম প্রধান দল এখন বিএনপি, তার সমর্থিত ছাত্র সংগঠনের প্রার্থীদের তুলনায় ভোটের ফারাকটা অনেক বেশি। সেখানে ছাত্র শিবির তার নির্বাচনের ক্ষেত্রে যেভাবে জয়টা পেয়েছে এবং ছাত্রদল, বিএনপি সমর্থিত ছাত্রদল, তাদের প্রার্থীদের যেভাবে পরাজয়টা হয়েছে,
সেটি ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে আসলে। এবং দেখা গেছে যে ছাত্রদলকে নির্বাচনের ফলাফল তারা প্রত্যাখ্যান করেছে। আর অন্য যে সংগঠনগুলো আছে সেই ফলাফলগুলো কিন্তু মানে আলোচনায় এসছে। যেমন জুলাই আগস্ট যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে যে যারা নেতৃত্ব দিয়েছে, দেখা গেছে যে তাদের মানে ভোটের জায়গাটাতে তাদের সেরকম কোনো প্রভাবই দেখা যায়নি, মানে তাদের ভোটের সংখ্যাটা খুবই কম। আর বামপন্থী দলগুলো তো একেবারে নগণ্য অবস্থায় বা নড়বড়ে একটা অবস্থায় দেখা গেছে। তো ফলে ভোটের চিত্রটা যে ফলাফলটা এসছে সেটি আলোচনা সৃষ্টি করেছে। আর ডাকসুর মানে একটা প্রভাব সবসময় থাকে যে এখান থেকে নেতৃত্ব বেরিয়ে আসে জাতীয় রাজনীতিতে। এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের শাসনে নির্বাচন, মানে জাতীয় নির্বাচনের মাত্র কয়েক মাস আগে এই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হলো, সে কারণেই মানে আরও আলোচনাটা বেশি রাজনৈতিক অঙ্গনে যে এর কোনো প্রভাব পড়তে পারে কিনা জাতীয় নির্বাচনে বা জাতীয় রাজনীতিতে, সেই আলোচনাটা আছে। রাজনৈতিক দলগুলো এই নির্বাচনের ফলাফলটাকে কিভাবে বিশ্লেষণ করছে, তাদের জন্য আসলে এই নির্বাচনের ফলাফল, ডাকসু নির্বাচনের ফলাফলকে তারা কিভাবে নিজেদের রাজনীতিতে অনুবাদ করছে? এখানে ভিন্ন ভিন্ন রকম অবস্থান থেকে ভিন্ন ভিন্ন মত আসছে। তো ছাত্রদল নিজেরাও এক ধরনের কিন্তু বিশ্লেষণ করেছে, যদিও তারা অভিযোগ করেছে যে ডাকসু নির্বাচনে অস্বচ্ছতা, অনিয়মের বিভিন্ন তারা অভিযোগ এনেছে। পাশাপাশি তারা অভিযোগ করেছে যে ছাত্র শিবির ছাত্রলীগের সাথে, মানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাথে একটা আতাত করে এই ফলাফল নিয়ে এসেছে। এটা ছাত্রদল এবং বিএনপির মানে সিনিয়র নেতাদেরও অনেকে বক্তব্য এই ধরনের কথা বলছেন। কিন্তু তারপরেও তাদের একটা মূল্যায়ন এসছে, সেই মূল্যায়নে তারা বেশ কিছু বিষয় চিহ্নিত করেছেন। তারা মনে করছেন যে সেখানে তাদের সাংগঠনিক দুর্বলতা, ঘাটতি, এই বিষয়গুলো এসেছে। আর অন্য দলগুলো যারা মানে ইসলামপন্থী দলগুলো, তারা এই বিজয়টাকে তারা মনে করছেন, তারা এক ধরনের ইতিবাচক হিসেবে দেখছেন তাদের রাজনৈতিক স্বার্থে, যেহেতু জামায়াত ইসলামী সমর্থিত ছাত্র শিবিরের বিজয়টা সেখানে এসছে। আর বামপন্থী দলগুলো তাদের এখানে বক্তব্য যেটা হচ্ছে, তারা মনে করছেন যে এখানে ছাত্র শিবিরের যে উত্থান, সেটাকে তারা মনে করছেন এখানে বিএনপি সহ সব মানে রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা আছে। তারা দাবি করছেন, যেমন কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি এবং ডাকসুর তিনি ভিপিও ছিলেন মুজাহিদুল ইসলাম সেলিম, তিনি যেটা বলছিলেন যে এখানে বিএনপি সহ সব দলেরই ব্যর্থতা আছে। আর আওয়ামী লীগের দায়টা বেশি। গত মানে 15.5 বছর আওয়ামী লীগ শাসন করেছে একতরফা। তাদের সময়টাতে যে ধরনের অভিযোগগুলো এসছে নিপীড়নের, মানে বিএনপি সহ বিভিন্ন ছাত্র সংগঠনের উপর, সেই বিষয়টার কারণেও এই ধরনের অবস্থা তৈরি হয়েছে কিনা, এই বক্তব্যটাও আছে রাজনৈতিক অঙ্গনে। শিক্ষার্থীদের মধ্যে আসলে কার কতখানি প্রভাব বা আধিপত্য রয়েছে, আস্থা আসলে শিক্ষার্থীরা কাদের প্রতি রাখছেন, সেই প্রশ্নগুলো ঘুরে ফিরে আসছে। হ্যাঁ, এই আস্থার প্রশ্নটাও বড় বিষয় হয়ে আসছে। মানে এই প্রশ্নটা মানে বিএনপি বা যারা প্রতিদ্বন্দ্বিতা, যাদের ছাত্র সংগঠনগুলো প্রতিদ্বন্দ্বিতা করছে, তারাও মনে করছেন যে এখানে আস্থার বিষয়টা একটা বড় বিষয় ছিল। রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে বিএনপি অন্যতম প্রধান দল, তার ছাত্র সংগঠন ছাত্রদল, তাদের যে একটা আস্থার জায়গা, সেটা শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের ঘাটতি ছিল। মানে ছাত্রদল তাদের নির্বাচনী প্রচারণায় সেই জায়গাটাতে বেরিয়ে আসতে পারেনি, মানে শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করতে পারেনি বা সেটা কাটাতে পারেনি। এই আস্থার বিষয়টা এই কারণেই এসছে যে আওয়ামী লীগের শাসন আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণরুম, সেখানে নিয়ে নির্যাতন করা, শিক্ষার্থীদের উপর নির্যাতন, এছাড়া অন্য দলগুলো মানে ক্যাম্পাসে তারা অবস্থান করতে না পারা, বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলই ক্যাম্পাসে অবস্থান করতে পারেনি, এই বিষয়গুলো এসছে। এবং বিএনপি যখন এর আগে ক্ষমতায় ছিল, তখনও একই ধরনের অভিযোগের কারণে ছাত্রদলের নেতিবাচক একটা ভাবমূর্তি সে সময় তৈরি হয়েছিল। ফলে এখন প্রশ্ন উঠছে যে যেহেতু একটা রাজনৈতিক পট পরিবর্তনের পরে এই নির্বাচনটা হচ্ছে, প্রশ্নটা উঠছে যে আবারও গণরুম বা আবারও অন্য ছাত্র সংগঠন নিপীড়নের শিকার হবে কিনা বড় ছাত্র সংগঠনের কাছে। ফলে সেই জায়গাটাতে ছাত্রদল বা অন্য যারা ছাত্রদলই সেখানে মানে মানুষের মধ্যে যে আলোচনা যে বিএনপি
বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা যদি নির্বাচন হয়, এই ধরনের আলোচনাটা যেহেতু রাজনীতিতে আছে, ফলে ছাত্রদল আবারও ক্ষমতার দাপট দেখাবে কিনা, আবারও ওই সংস্কৃতিটা ফিরে আসবে কিনা, এই বিষয়টা আলোচনায় এসেছে। এবং সেই জায়গাটাতে যে আস্থার সংকট যেটা হয়েছে, সেই আস্থার জায়গাটা ফিরিয়ে আনতে পারেনি। এটাও একটা মানে ছাত্রদলের পরাজয়ের বড় একটা কারণ হিসেবে এটা কিন্তু বিএনপি নেতাদেরও কেউ কেউ মনে করছেন। সে কারণেই এই আস্থার বিষয়টা আলোচনায় বেশি আসছে। আচ্ছা, এর মধ্যে অনেকেই ফলাফল দেখে, বিশেষ করে নারী ভোট এবং তরুণদের ভোট, যেহেতু শিক্ষার্থীরা ভোট দিয়েছেন, ফলে তাদের কাছে শিবিরের যে গ্রহণযোগ্যতা, ইসলামী ছাত্র শিবিরের, সেটি আসলে নতুন করে ভাববার অবকাশ আছে বলে কেউ কেউ মনে করছেন। এবং তারা বলতে চাইছেন যে ডাকসুতে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে শিবিরের যে ভূমিকা বা তাদের যে কৌশল, কর্মপন্থা, সেটা অন্যদের চেয়ে ভিন্ন ছিল। ঠিক কী ধরনের কৌশল তারা নিয়েছিল বলে জানা যাচ্ছে? আসলে যেটা হয়েছে, ডাকসু নির্বাচনে যেটা দেখা গেছে যে তারা কিন্তু ছাত্র শিবির ব্যানারটা ব্যবহার করেনি। তারা ব্যানার ব্যবহার করেছে ঐক্যবদ্ধ শিক্ষার্থীর জোট, এই ব্যানার ব্যবহার করেছে। এবং তারা কিন্তু তাদের সংগঠনের বাইরেও কয়েকটি পদে প্রার্থী দিয়েছিল, তাদের সংগঠনের বাইরেও। তারা এখানে একটা কৌশল ছিল, পাশাপাশি তাদের প্রচারণাতেও কিন্তু বড় ধরনের কৌশল ছিল, যে তারা ধর্মভিত্তিক বিষয়গুলো, বক্তব্য বা ডানপন্থার যে চিন্তার কথা বা বক্তব্য, সেই বিষয়গুলো কিন্তু তারা এড়িয়ে গেছে, সেই বিষয়গুলো তারা আনেনি, যেটা অন্য দলগুলোর কাছেও নজরে এসছে। যেমন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, তার যে সদস্য সচিব আক্তার হোসেন, তার সঙ্গে আমি কথা বলছিলাম, তিনি যেটা বলছিলেন যে তিনি দেখেছেন, তার মনে হয়েছে যে ছাত্র শিবির এবার ভিন্ন ব্যানার নিয়ে তারা মানে একটা মধ্যপন্থার বক্তব্য তুলে ধরে নির্বাচনটা পরিচালনা করেছে, যেটা তাদের জন্য নির্বাচনে জয়ের ক্ষেত্রে বড় সহায়ক হয়েছে। সেই বিষয়টা যেমন আছে, এছাড়া নির্বাচনের ক্ষেত্রে নানান ধরনের কৌশলের প্রয়োজন হয়। এই জায়গাগুলোতে ছাত্র শিবিরের দিক থেকে সেই কৌশলগুলো ছিল বলে বিশ্লেষকরা মনে করেন, রাজনীতিকদেরও অনেকেই মনে করেন। আর আরেকটা যেটা বিষয়, সেটা হচ্ছে যে ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঘিরে লম্বা সময় ধরে পরিকল্পনা নিয়ে শিবির এবং মূল যে দল জামায়াত ইসলামী একটা সমন্বিত পরিকল্পনা নিয়ে তারা এগিয়েছে এবং যেটার ফল তারা পেয়েছে। আর ছাত্র শিবিরের লক্ষ্য ছিল দশকের পর দশক ধরে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা একটা প্রকাশ্যে রাজনৈতিক অবস্থান তৈরির তাদের চেষ্টা ছিল, যেটা তারা দীর্ঘ সময় ধরে পায়নি। এবং সেই জায়গাটাতে তারা কিন্তু গোপনে তাদের সাংগঠনিক শক্তিটাকে বিস্তার করার চেষ্টা করেছে। কখনো কখনো কৌশলও নিয়েছে, আবার কখনো কখনো ভিন্ন ছাত্র সংগঠনে পদ পদবি নিয়ে রাজনীতি করেছে, সক্রিয় থেকেছে। সেই বিষয়টাও সামনে এসেছে। যেমন গত বছরের 5ই আগস্টে গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের শাসনের পতনের পর দেখা গেছে যে কেউ কেউ ছাত্রলীগের পদ পদবি থেকে ছেড়ে এসে তারা ছাত্র শিবির হিসেবে আত্মপ্রকাশ করছেন। এই বিষয়গুলো ঘটেছে, এই অভিযোগগুলো আছে, যদিও ছাত্র শিবির সেগুলো অস্বীকার করেছে বা তারা ভিন্নভাবে ব্যাখ্যা করেছে। তো ফলে ছাত্র শিবিরের দীর্ঘদিনের চেষ্টা, দীর্ঘ সময়ের পরিকল্পনা, সমন্বিত একটা চেষ্টা, সেইটারই একটা ফলাফল তারা পেয়েছে, এটা বিশ্লেষকরা মনে করেন, রাজনীতিকদেরও কিন্তু অনেকে তাই মনে করেন। আচ্ছা, ছাত্রদল ডাকসুর ফলাফল প্রত্যাখ্যানের পর বৃহস্পতিবার অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনও তারা বর্জন করেছে। তাদের দিক থেকে আসলে ভাষ্যটা কি? কোনো ঘাটতি, কোনো দুর্বলতা, বা কিভাবে আসলে তারা এই তাদের যেই অবস্থান সেটাকে ব্যাখ্যা করছে? ডাকসু নির্বাচনের ব্যাপারে যদি আসি, যে ছাত্রদল এবং বিএনপির শীর্ষ পর্যায়েও কিন্তু প্রাথমিকভাবে তারা কিছু পর্যালোচনা করেছে, তাদের বিভিন্ন অভিযোগ তুলেছেন, কিন্তু তাদের ঘাটতির বিষয়টাও সেই আলোচনায় এসেছে। তারা মনে করছেন যে ডাকসুর যে বিষয়টা, সেখানে প্রথমত তাদের কর্মকাণ্ডগুলো চলেছে, নির্বাচনী কর্মকাণ্ডগুলো চলেছে অ্যাডহক ভিত্তিতে, সেখানে সমন্বিত কোনো পরিকল্পনা ছিল না। বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃত্ব বা ছাত্রদলের নেতৃত্ব যখন নজরটা বাড়িয়েছে যে ডাকসু নির্বাচনে ফলাফল ভালো করা প্রয়োজন, তখন সব পক্ষ থেকে একটা সক্রিয় হয়েছে, কিন্তু এর মধ্যে অনেকটা সময় পার হয়ে গেছে, সেটা শেষ পর্যায়ের দিকে এসে। ফলে সেই বিষয়টা ছিল। আরেকটা বড় বিষয় যেটা আলোচনায় এসছে, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের শাসনের সময়টাতে দীর্ঘ 15.5 বছর, এই সময়টাতে মানে তাদের অভিযোগ যে
মানে নিপীড়ন নির্যাতনের কারণে ছাত্রদলের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে অবস্থান করতে পারেননি, তাদের অবস্থান টিকে রাখতে পারেননি। তারা যখন আবাসিক হল এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকতে পারছেন না, ফলে নতুন ছাত্র যারা আসছে বা বর্তমান ছাত্র যারা আছে তাদের মধ্যে তাদের রিক্রুট করা যেটা সদস্য সংগ্রহ, সেই জায়গাটাতে একটা ঘাটতি ছিল, তারা সেটা করতে পারেননি এবং যার ফলে মানে বর্তমান শিক্ষার্থীদের মধ্যে তাদের সেই ধরনের প্রভাবটা তারা তৈরি করতে পারেননি। তাদের বাইরে থেকে মানে ক্যাম্পাসের বাইরে থেকে এসে এখন রাজনীতি করতে হচ্ছে, এই ধরনের একটা অবস্থা এসে দাঁড়িয়েছে। ফলে এটি একটি বড় ধরনের সাংগঠনিক দুর্বলতা হিসেবে দেখা হচ্ছে, পরিকল্পনার ক্ষেত্রে ঘাটতি হিসেবে দেখা হচ্ছে। এছাড়াও কৌশলগত দিক থেকেও যেটা হয়েছে যে তাদের একটা ধারণা ছিল যে বড় সংগঠন হিসেবে তাদের মানে জয়ী হবে, এভাবে যে ফলাফল বিপর্যয় হবে সেই ধারণা তাদের ছিল না। সে কারণে তারা প্যানেল দেওয়ার ক্ষেত্রেও এককভাবে ছাত্র দলের প্যানেল দিয়েছে, কিন্তু ছাত্র শিবিরের বাইরে অন্য যে প্যানেলগুলো এসছে তারা যে ভোট পেয়েছে সবগুলো যোগ করলে বিএনপি নেতারা মনে করছেন যে ছাত্র শিবিরের প্যানেলের ভোটের চেয়ে তো বেশি হয়ে যায়। সেখানে যে একটা ঐক্যবদ্ধ চেষ্টা বা আলাদা কৌশল নেয়া, সেই বিষয়গুলো ছিল না। এগুলোও এক বড় ধরনের দুর্বলতা। ফলে তারা যে সমস্যাগুলো চিহ্নিত করছে সেগুলোতে তারা নিজেদের ঘাটতি বা নিজেদের দুর্বলতার বিষয়গুলো আনছে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলাফল প্রত্যাখ্যান করেছে তারা, এরপরেও পরিস্থিতি যাতে অস্থিতিশীল না হয়, এটা যাতে নির্বাচনের জন্য কোনো অনিশ্চয়তা তৈরি না করে, সেইটাও আবার তারা বিবেচনায় নিচ্ছে। সে কারণে বিএনপির দিক থেকে যাতে কোনো রকম সংঘর্ষ সংঘাত বা এই ধরনের পরিস্থিতি না যায় সেটা চেষ্টা আছে। তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেটা সর্বশেষ বৃহস্পতিবার নির্বাচন হলো, সেখানে তারা ভোটই বর্জন করেছে শেষ মুহূর্তে এসে, সেখানে তারা প্রতিবাদও করছে, বিক্ষোভও করেছে। তো এখন যেটা বলা হচ্ছে যে পরে আরও দুটি নির্বাচন আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তারা এই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যে এক ধরনের তাদের বিপর্যয় বা পরাজয় বা সাংগঠনিক দুর্বলতা, এগুলো নিয়ে তারা পরিকল্পনা করা বা কিভাবে তারা এই জায়গাগুলো ঘুরে দাঁড়াতে পারে সেই চিন্তার কথা মানে চিন্তা করবে তারা, এই ধরনের কথা বলা হচ্ছে। এটা তাদেরকে বিশেষ করে বিএনপিকে কতটা ভাবাচ্ছে এবং জাতীয় নির্বাচন ও রাজনীতিতে এটা প্রভাব ফেলতে পারে কি? যদিও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তার সঙ্গে কথা বলছেন, তিনি যেটা বলছেন যে তারা মনে করেন এর কোনো প্রভাব পড়বে না, কিন্তু বিএনপির মানে সিনিয়র পর্যায় থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে যখন কথা বলেছি, ছাত্রদলেরও নেতাদের সঙ্গে যখন কথা বলেছি, মনে হয়েছে যে তারা মনে করছেন যে বিষয়গুলোতে তাদের বিবেচনায় নেওয়া উচিত। এই ডাকসু নির্বাচন বা মানে বিশেষ করে ডাকসু নির্বাচন যে ফলাফল এসছে, এটা এক ধরনের বার্তা দিচ্ছে, সচেতন হওয়ার বার্তা, যে আসলে মানে কোনো ধারণা নিয়ে শুধু এগিয়ে যাওয়া সেটা ঠিক নয়, সাংগঠনিক অবস্থার দিকে তাকানো। তাদের মানে বিশেষ করে বিএনপির বিষয় যেটা হয়েছে যে মানে রাজনৈতিক পট পরিবর্তনের পরে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, দখল, সেটা গ্রাম পর্যায় থেকে শুরু করে একেবারে শহর, রাজধানী, বিভিন্ন জায়গায় এই অভিযোগগুলো, নানান ধরনের অপরাধের অভিযোগগুলো ব্যাপকভাবে এসছে। এইটা যে এক ধরনের নেতিবাচক ধারণা তৈরি করছে বা এক ধরনের নেতিবাচক ভাবমূর্তি তৈরি করছে, সেইটা যদিও বিএনপি নেতারা এতদিন মানতে চাননি, কিন্তু এখন ডাকসু নির্বাচনের পরে এই বিষয়গুলো তাদের আলোচনায় এসছে যে এই জায়গা থেকে কিভাবে বেরিয়ে আসা যায়। ফলে সচেতনতার একটা প্রশ্ন তাদের কাছে এসছে। তবে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে যেটা মনে হয়েছে, যেমন ইসলামপন্থী দলগুলো, জামায়াতে ইসলামী বা ইসলামী আন্দোলন সহ বিভিন্ন দল যারা একটা মানে মোর্চা করার চেষ্টা করছে নির্বাচনকে সামনে রেখে, তাদের মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস, তাদের মহাসচিব জালালউদ্দিন আহমদ, তার সঙ্গে আমি কথা বললাম, তিনি যেটা বলছেন যে তারা মনে করছেন যে পুরনো যে রাজনীতি, চাঁদাবাজি, দখল বা দুর্নীতি বা নানান অপরাধের যে রাজনীতি, এই রাজনীতির জায়গা থেকে ডাকসু বা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বিকল্প বেছে নিচ্ছে ভোটাররা। তো তারা মনে করছেন আবার যে এইটার একটা প্রভাব পড়তে পারে জাতীয় রাজনীতিতে।
কিন্তু যদিও বিএনপি বা বিএনপির মিত্ররা মনে করছে না যে এটা কোনো প্রভাব ফেলবে জাতীয় রাজনীতিতে বা জাতীয় নির্বাচনে, এই বিতর্কটা ভিন্ন ভিন্ন মত আছে, কিন্তু সব দলগুলো এটা মনে করছে যে একটা বার্তা আছে যে জায়গাটা সচেতন হওয়া প্রয়োজন। আচ্ছা কাদির, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আজকের মতো শেষ করছি। আপনারা যারা যুক্ত ছিলেন আপনাদেরকে আরেকবার মনে করিয়ে দিই, বিবিসি বাংলার সর্বশেষ সংবাদ এবং বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার ওয়েবসাইটে, যুক্ত থাকুন সোশ্যাল হ্যান্ডেলগুলোতে, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।